বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, কাব্য সাহিত্যের ওপর বেশ কয়েকটি ক্লাস করানো হয়েছে। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাংলা কাব্য সাহিত্যে শ্রেষ্ঠ নক্ষত্র হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত তিনি সাহিত্য জগতে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। রবীন্দ্র কবি মানুষের রোমান্টিক কাব্যধারার সঙ্গে জীবন ও জগতের বিচিত্র বিষয় তুলে ধরেছেন কাব্যধারায়। এই সময়ে সমগ্র বিশ্বের সঙ্গে রবীন্দ্রনাথের যে নিবিড় পরিচিতি ঘটেছিল তারই সার্থক রূপায়ণ দেখা যায় কবিতার ছত্রে ছত্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত কবিতা হিন্দু মেলার উপহার, তিনি এটি রচনা করেন 1875 খ্রিস্টাব্দে এবং কবিতাটি তিনি হিন্দু মেলায় পাঠ করেন। এই কবিতাটি 1875 সালে 26শে ফেব্রুয়ারি অমৃতবাজার পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কবিগুরুর লিখিত প্রথম কাব্যগ্রন্থ 1876 খ্রিস্টাব্দে রচিত বনফুল। এই কাব্যগ্রন্থ কাহিনীমূলক 8টি সর্গে বিভক্ত। কাব্যগ্রন্থটি 1282 বঙ্গাব্দে মাসিক জ্ঞানাঙ্কুর পত্রিকায় প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1286 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল কবি কাহিনী। কাব্যগ্রন্থটি 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের কাব্য রচনার পর্বকে আমরা মোট 9টি পর্বে ভাগ করতে পারি। সেগুলি একবার দেখে নাও। সূচনা পর্ব 1878 থেকে 1881 খ্রিস্টাব্দ, দ্বাদশ বর্ষীয় বালক রচিত অভিলাষ, 1281 বঙ্গাব্দের তত্ত্ববোধিনী পত্রিকায় মুদ্রিত। পৃথ্বীরাজ পরাজয় নামে বীর রসাত্মক কাব্য। হিন্দু মেলার উপহার 1875 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হিন্দু মেলা উপলক্ষে রচিত। কবি কাহিনী 1878, বনফুল 1880। উন্মেষ পর্ব 1882 থেকে 1886 খ্রিস্টাব্দ, সন্ধ্যা সঙ্গীত 1882, প্রভাত সঙ্গীত 1883, শৈশব সঙ্গীত 1884, ছবি ও গান 1884, ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884, কড়ি ও কোমল 1886। ঐশ্বর্য পর্ব 1890 থেকে 1896 খ্রিস্টাব্দ। কোন কোন কাব্যগুলি রয়েছে এর মধ্যে দেখে নাও। মানসী 1890, সোনাত্তরী 1894, চিত্রা 1896, চৈতালি 1896। ভাবনা পর্ব 1900 থেকে 1910 খ্রিস্টাব্দ, কণিকা 1900, কথা ও কাহিনী 1900, কল্পনা 1900, খনিকা 1900, নৈবেদ্য 1902, স্মরণ 1902 থেকে 1903, শিশু 1903, উৎসর্গ 1903 থেকে 1904, খেয়া 1910। অন্তর্বর্তী পর্ব 1911 থেকে 1915 খ্রিস্টাব্দ, গীতাঞ্জলি 1911, গীতিমাল্য 1914, গীতালি 1915। বলাকা পর্ব 1916 থেকে 1929 খ্রিস্টাব্দ, বলাকা 1916, পলাতকা 1918, শিশু ভোলানাথ 1922, পুরবী 1925, লেখন 1927, মহুয়া 1929। অস্তরাগ পর্ব 1930 থেকে 1941 খ্রিস্টাব্দ, বনবাণী 1931, পরিশেষ 1932, পুনশ্চ 1932, বিচিত্রিতা 1933, শেষ সপ্তক 1935, বিথিকা 1935, পত্রপুট 1936, শ্যামলী 1936। গোধূলি পর্যায়ের কাব্যগুলি কোনগুলি দেখে নাও। প্রান্তিক 1938, সেঁজতি 1938, প্রহাসিনী 1938, আকাশ প্রদীপ 1939, নবজাতক 1940, সানাই 1940, রোগশয্যায় 1940, আরোগ্য 1941, জন্মদিনে 1941, শেষ লেখা 1941। তার লঘু হাস্য পরিহাসমূলক কাব্যগুলি কোনগুলি দেখে নাও। খাপছাড়া 1937, ছড়ার ছবি 1937 এবং অনেকগুলি গান এই পর্বে রচিত হয়। এবার দেখে নাও উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সন্ধ্যা সঙ্গীত 1882, উন্মেষ পর্বের প্রথম কাব্যগ্রন্থ এটি। এই কাব্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বলেছেন, সন্ধ্যা সঙ্গীতের পূর্ববর্তী আমার সমস্ত কবিতা কাব্যগ্রন্থাবলী হইতে বাদ দিয়েছি। এই কাব্যগ্রন্থ রচনার পর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে অভিনন্দন পান। প্রভাত সঙ্গীত 1883, এই কাব্যগ্রন্থের মোট কবিতা সংখ্যা 13টি, তবে 13টি কবিতার মধ্যে 3টি কবিতাকে রবীন্দ্রনাথ তারই রচিত সঞ্চয়িতায় স্থান দিয়েছেন। কাব্যগ্রন্থটি কবিতার 10 বছরের ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী ইন্দিরা দেবীকে উৎসর্গ করেন। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি সঞ্চয়িতাতেও স্থান পেয়েছে।
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি 1289 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয়। মানসী 1890। এই কাব্যগ্রন্থ থেকে কবির কাব্যের সমৃদ্ধি পর্যায়। কাব্যগ্রন্থটির প্রথম প্রকাশকালে মোট কবিতার সংখ্যা 65টি। এই কাব্যগ্রন্থের গুরু গোবিন্দ এবং নিষ্ফল উপহার কবিতা দুটি রবীন্দ্রনাথ পরবর্তীকালে কথা ও কাহিনী কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করেন। এই কাব্যগ্রন্থের 20টি কবিতা কবি সঞ্চয়িতায় স্থান দিয়েছেন। এই কাব্যগ্রন্থের উপহার কবিতা পাঠ করে রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় অনুমান করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থটি তার বৌঠান কাদম্বরী দেবীকে উৎসর্গ করেন। সোনার তরী 1894। এই কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 43টি। কাব্যটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কাব্যগ্রন্থটি কবি শিলাইদহে থাকাকালীন রচনা করেন। এই কাব্যগ্রন্থে সোনার শব্দটি 3 বার এবং তরী শব্দটি 4 বার ব্যবহৃত হয়েছে। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হলো সোনার তরী, যেতে নাহি দেব, নিরুদ্দেশ যাত্রা, হিং টিং ছট আর বৈষ্ণব কবিতা ইত্যাদি। এই কাব্যগ্রন্থের শেষ কবিতা নিরুদ্দেশ যাত্রা সাধনা পত্রিকায় 1300 বঙ্গাব্দের পৌষ সংখ্যায় প্রকাশিত হয়। স্মরণ 1903। এই কাব্যগ্রন্থটি পত্নী মৃণালিনী দেবীর মৃত্যুকে কেন্দ্র করে রচনা করেন। 1308 বঙ্গাব্দ থেকে 1310 বঙ্গাব্দের মধ্যে কবি এই কাব্যের কবিতাগুলি রচনা করেন। গীতাঞ্জলি 1910। এই কাব্যগ্রন্থে 157টি গীতি কবিতা সংকলিত হয়েছে। 1908 থেকে 1909 খ্রিস্টাব্দের মধ্যে এই কবিতাগুলি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি গীতাঞ্জলি সংস অফারিংস নামে অনুদিত হয় এবং এটি কবিগুরুর প্রথম অনুদিত ইংরেজি কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে 157টি কবিতা থাকলেও সংস অফারিংসে কেবলমাত্র 53টি কবিতা সংকলিত করেন কবি। সংস অফারিংসে মূল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাত্র 9টি কবিতা সংকলিত করেছিলেন। সংস অফারিংসের ভূমিকা লিখেছিলেন কবি ইয়েটস। এই কাব্যগ্রন্থের জন্য কবি 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। বলাকা 1916। 1321 বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে 1323 বঙ্গাব্দের বৈশাখ মাস পর্যন্ত রবীন্দ্রনাথ যখন বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন তখন কবি বলাকা কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনা করেন। বলাকা কাব্যগ্রন্থে মোট 45টি কবিতা রয়েছে। এই কবিতাগুলির মধ্যে কবি 8টি কবিতার নাম কবি স্বয়ং দিয়েছিলেন, কিন্তু বাকি কবিতাগুলিকে কবি কোনো শীর্ষ নামে বাঁধেননি। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা সবুজের অভিযান। কবিতাটি 1321 বঙ্গাব্দের বৈশাখ মাসে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। এই কাব্যে 36 নং কবিতা নাম কবিতা। কবিতাটি 1322 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি কবি শ্রীনগরে থাকাকালীন রচনা করেন। এবার আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে রবীন্দ্রনাথের কাব্যধারার সামগ্রিক পরিচয় নেব। প্রশ্নগুলি দেখে নাও। উন্মেষ পর্বে রবীন্দ্রনাথ কোন কাব্যগুলি লিখেছিলেন? সন্ধ্যা সঙ্গীত 1882, প্রভাত সঙ্গীত 1883, ছবি ও গান 1884, ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884, কড়ি ও কোমল 1886 প্রভৃতি। উন্মেষ পর্বের কাব্যগুলির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি কি? এই পর্বে রবীন্দ্রনাথ স্রোতের বিপরীতে গিয়ে তরল আবেগের পিচ্ছিল পথ ছেড়ে স্বকীয় ভাবনার মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হলেন। এদিক দিয়ে সন্ধ্যা সঙ্গীত ও প্রভাত সঙ্গীত দুখানি কাব্য উল্লেখযোগ্য। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি, এটি কোন পর্বের কোন কাব্যের উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের উন্মেষ পর্বের প্রভাত সঙ্গীত 1883 কাব্যগ্রন্থ থেকে উৎকলিত পংক্তি দুটি নেওয়া হয়েছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবিতাটি কোন কাব্য থেকে উৎকলিত? কড়ি ও কোমল কাব্য থেকে উৎকলিত। গীতাঞ্জলি পর্বে রবীন্দ্রনাথের কাব্যগুলি কি কি? গীতাঞ্জলি 1910, গীতিমাল্য 1914 আর গীতালি 1915। গীতাঞ্জলি পর্বের বৈশিষ্ট্য কি? একে রবীন্দ্র কবি জীবনের আধ্যাত্ম পর্ব আখ্যা দেওয়া যায়, কারণ গীতাঞ্জলি পর্বের বৈশিষ্ট্য বিচার করে দেখা যায় এই 3খানি গীতি সংগ্রহের মূল কথা কবির সঙ্গে তার ঈশ্বর চেতনার অঙ্গাঙ্গী সম্বন্ধ। কবির স্বকীয় অধ্যাত্মবাদ এখানেই উৎকর্ষ লাভ করেছে। বলাকা পর্ব কোনটিকে বলা হয়? রবীন্দ্র কবি জীবনের সর্বশেষ পরিণত পরিপক্ক পর্বকে আমরা বলাকা কাব্য নামানুসারে বলাকা পর্ব রূপে চিহ্নিত করতে পারি। বলাকা পর্বে রবীন্দ্রনাথ কোন কোন কাব্য রচনা করেন? বলাকা 1916, পূরবী 1925 এবং মহুয়া 1929। বলাকা কাব্যে কিসের জয়গান করা হয়েছে? জড়ত্ব,
নস্যাৎ করে গতিবাদের জয় ঘোষণা করা হয়েছে। ফরাসি দার্শনিক হেনরি লুই বার্গসনের গতিতত্ত্বের প্রভাব এখানে সুস্পষ্ট। বলাকা কাব্যে গতিবেগের কবিতা কোনগুলি? বলাকা, শাহজাহান, ছবি, চঞ্চল প্রভৃতি। শৈশব সঙ্গীত কত খ্রিস্টাব্দে প্রকাশিত? শৈশব সঙ্গীত 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত। ঐশ্বর্য পর্ব কোনটি? রবীন্দ্রনাথের 30 থেকে 35 বছরের মধ্যে লেখা পর্বটি ঐশ্বর্য পর্ব বা সর্বশ্রেষ্ঠ পর্যায়। ঐশ্বর্য পর্বকে সর্বশ্রেষ্ঠ বলার কারণ কি? কারণ কবির অতি প্রসিদ্ধ কাব্যের অনেকগুলি এই পর্বে প্রকাশিত হয়। শিল্পরূপ, আবেগ, রোমান্টিকতা ও গভীর প্রত্যয়ের এমন সমন্বয় অন্য পর্বে এতটা পাওয়া যায় না। ঐশ্বর্য পর্বে রবীন্দ্রনাথের কাব্যগুলি কি কি? মানসী 1890, সোনাত্তরী 1894, চিত্রা 1896, চৈতালি 1896 প্রভৃতি। মানসী কাব্যগ্রন্থের মূল ভাববস্তু কি? মানসী 1890 কাব্যে কবি শেষ পর্যন্ত মর্তকেন্দ্রিক বাসনাবন্ধন থেকে মুক্ত হয়ে অনাদিকালের হৃদয় উৎস থেকে প্রবাহিত যুগল প্রেমের স্রোতে ভেসে গেছেন এবং আশা দিয়ে, ভাষা দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে গড়ে তোলেন মানস প্রতিমা। এই কথা বলে দ্বন্দ্ব বিক্ষোভের জগৎ থেকে বিদায় চেয়েছেন। সোনাত্তরী কাব্যের মূল উপজীব্য কি? সোনাত্তরী 1894 রবীন্দ্র কবি জীবনের একটা বিশেষ প্রতীক বলে গৃহীত হতে পারে। এই কাব্যে নিসর্গের অপূর্ব মাধুরী ব্যক্তি মানুষের সঙ্গে এক হয়ে গেছেন কবি। কবি যেন জাতিস্বর হয়ে সুদূর অতীত থেকে অনাগত ভবিষ্যতের মধ্যে নিজ জীবন প্রবাহকে অঙ্গীভূত করলেন। পুনশ্চ কাব্যের কয়েকটি কবিতার নাম লেখো। কোপাই, বাঁশি, ছেলেটা, ছেঁড়া কাগজের ঘুড়ি, ক্যামেলিয়া, সাধারণ মেয়ে প্রভৃতি। রবীন্দ্রনাথের কাব্যের প্রধান সুর কি? রবীন্দ্রনাথের কাব্যের প্রধান সুর কাল্পনিক সৌন্দর্য বিরহের বেদনা প্রকাশ। তার জীবন ও প্রকৃতি বিষয়ে সুগভীর ভাবনা কবিতায় রূপ পেয়েছে। সীমা ও অসীমের দ্বন্দ্বে কবি চিরকালই দ্বিধাগ্রস্ত ছিলেন। বন্ধুরা, এই ছিল আজকে রবীন্দ্রনাথের কাব্য থেকে আলোচ্য বিষয়। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।